আজকে আমি তোমাদেরকে বুঝাবো যে ডাইভারজেন্স তথ্যের প্রমাণ। আসলে এবার যারা পরীক্ষা দিবা 17 তারিখে তার জন্য খুব ইম্পর্টেন্ট। গাউসের ডাইভারজেন্স উপপাদ্য প্রমাণ। তারপর যদি এ একটি ফাংশন অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন হয়, তবে ভি আয়তনের আবদ্ধ তল এস হয়, তবে ভলিউম ফাংশন ডেল্টা অপারেটর এ ডিভি, তারপর হচ্ছে কি ডাবল ইন্টিগ্রেশন এ ভেক্টর একক ভেক্টর ডিএস। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এইটা আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে, ঠিক আছে। যেখানে আমাদের এই এনটা হলো কি, এনটা হলো এস তলের আংশিক যোগবোধক বহিস্থ অবিলম্ব। দেখাচ্ছি প্রমাণ। এই যে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেখা যাচ্ছে যে এখানে মনে করি কোনো আবদ্ধ তলে অ্যাশ প্রসঙ্গে আমাদের অ্যাশ, ঠিক আছে, অ্যাশ প্রসঙ্গের প্রসঙ্গের কাঠামো অক্ষসমূহ যে কোনো সমান্তরাল সরলরেখা দুটি বিন্দুতে সেট করলে সরলরেখা হচ্ছে দুটি বিন্দুতে সেট করলে তাহলে কী হবে, এই যে সরলরেখা দুটির সাথে একটা S1, নিম্নের অংশটা বলবো S1 আর ঊর্ধ্ব অংশটা বলবো S2। তো এখানে ধরা যাক নিচের অংশটা আমরা S1 ধরলাম আর হচ্ছে উপরের অংশ ধরলাম S2। তাহলে সমীকরণ আমরা কী পাবো? সমীকরণ আমরা পাবো যে Z ইকুয়াল F1 x1 এবং Z এর মান ধরবো F2 x1 না শুধু xy ধরবো। তো এখানে xy সমতলের উপর যেখানে একটা x একটা হচ্ছে y, তো xy সমতলের ওপর বিবেচ্য আবদ্ধ তলের অভিক্ষেপ আর যা সূচিত করা হলো, তাহলে এখানে ক্ষেত্রফল কী দাঁড়াবে? dx dy। তো এখানে আমি দেখাচ্ছি যে আসলে তাহলে আমরা কী লিখছি এখানে, যে মনে করি শর্টকাট লেখা হয়েছে, মনে করি ভি আয়তনে আবদ্ধ তলে অ্যাশ এইরূপ যে কোনো সরলরেখা অ্যাশ তলের 2-এর অধিক বিন্দুতে ছেদ করে না। এখন অ্যাশ তলকে 2 অংশ বিভক্ত করি, নিম্নতল S1 এবং ঊর্ধ্বতল S2 মনে করি। S1 এবং S2 তলের সমীকরণ দুটি যথাক্রমে Z F1 x1 একবার ধরবো, আবার Z ধরবো আমরা, যে F2 xy ধরবো। ধরি xy সমতলের S এর অভিক্ষেপ ধরলাম আর, এই যে এই সমতলের অভিক্ষেপ, এটা হচ্ছে এখানে হচ্ছে অভিক্ষেপ আর, এখানে dx dy দেবো আমরা, ঠিক আছে। চিত্র আমরা সুন্দর করে আর্টিস্ট করবো, এখানে Z লম্বা করবো, একটু বড় দেবো, আমি ছোটো দিয়েছি, এইভাবে ঠিক আছে। এটা তার উপরে চিত্র আর্টিস্ট করা হয়েছে। এখানে একটা হচ্ছে Γ1, এখানে হচ্ছে Γ2, এখানে একক ভেক্টর n, এখানে হচ্ছে এই যে ফাঁকাটা এটাকে ds1 দেবো, আর এটা এই গ্যাপটাকে দেবো আমরা এটা ds2, এটা ds1 দেবো, আর এই যে হালকা করে পানির মতো দেবো, এটা হচ্ছে s1, ঠিক আছে। সুন্দর চিত্র আর্টিস্ট করে নিলাম, রুল দিয়ে আমরা আর্টিস্ট করবো অবশ্যই। আর এটা তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে একক ভেক্টর 1, এটা একক ভেক্টর, শুধু একক ভেক্টর দিলাম, চিহ্নিত করলাম। তো আমি এখানে পাতা উল্টাচ্ছি। তো আমরা জানি যে ভলিউম ইন্টিগ্রেশন এইটা তোমার ডেল্টা অপারেটর ডিভি আয়তন, তাহলে মানে হচ্ছে যে আমরা এই ডিভি মানে কি জানি, এই ডিভি মানে জানি যে dx dy dz, ঠিক আছে। আমি শর্টকাট দেখাচ্ছি একটু। তাহলে এখানে আমরা কি জানি যে এইটা আবার লিখলাম, লেখার পরে যে তোমার যে এটার জন্য আমরা কি জানি, এটার জন্য হচ্ছে এইটা জানি, ঠিক আছে, এটা আমরা জানি। এবং এ ভেক্টর এইটার জন্য আমরা এইটা জানি। তো কি বললাম, ডিভি মানে কি জানি, ডিভি মানে জানি dx dy dz, এটা আমরা জানি, এই যে লিখে দিয়েছি dx dy dz, সুন্দর বলে দিচ্ছি আমি। তারপরে এটাকে করার সময় তাহলে কি করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কিন্তু এখানে i যখন একসাথে হয়ে যাবে একক ভেক্টর, তাহলে কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ঠিক আছে। 1 হয়ে যাবে, তাহলে এখানে 1 হলে কি থাকবে আমাদের, ডি এ 1টা উপরে যাবে, ডি তখন dx হবে, এটা dx, ঠিক আছে, dx হবে, তাহলে dx এটা হবে সেম। তাহলে আমরা কী করবো, এখানে আমরা লিখবো যে তাহলে এখানে a1টা শুধু ওই যে এখানে উপরে লিখবো, আর a2টাকে শুধু উপরে লিখবো, আর যে কোনো কিছু লিখবো না। তাহলে আমরা dA2 বাই dy dA3/dz, ঠিক আছে। আর এখানে আমাদের dxy dz লিখবো, লেখার পরে সমীকরণ নাম্বার 1 দিয়ে দেবো। এরপরে যেটা হচ্ছে আমাদের এখন ভলিউম ইন্টিগ্রেট। এখন আমরা কি করব, এইখানে আমাদের এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটার সাথে একবার এইটা, ঠিক আছে, গুণ অবস্থায় আছে। তো এইটা আর হচ্ছে dx আর এইটা যে আমরা আগে বের করি, এটা বের করলে অনুরূপভাবে তখন এটা বের করতে পারবো, একবার এটা বের করতে হবে। আমাদের তিনটারই মান লাগবে কিন্তু অবশ্যই, তিনটা মান না হলে আমরা কখনোই এটাকে সলভ করতে পারবো না। তাহলে আমরা দেখি প্রমাণে আসি।
যে দেখি ট্রাই করি আমরা যে এটা লিখলাম, এটা কীভাবে লিখলাম, আমি যদি এইটা বের করবো তো এটার সাথে এও গুণ আছে, এইটা কিন্তু গুণ আছে কিন্তু, তাহলে এইটা আর হচ্ছে এটা তিনটা একসাথে লিখবো আমরা। তাহলে এইটাকে সাইডে রাখবো, এটাকে প্রথমে রাখবো, এটাকে মিডিলে রাখবো, সেম এইটার মধ্যে দেখতে, ঠিক আছে। তারপর হচ্ছে তার এটা যদি হয়, এটা যদি হয় তাহলে আমরা যে দেখি কী বলছে, আমরা কিসে ফাংশন করবো, জেটের সাপেক্ষে করবো। তো যেটা সব ইন্টিগ্রাল করবো, মানে নন অন্তর্গ্রহণ আমরা অন্তর্গ্রহণ করবো না, যেটা ইন্টিগ্রাল করবো। ইন্টিগ্রাল করলে দেখা যাবে যখন এই তিনটা থেকে দুইটা এখানে আসবে, একটাকে ভিতরে দিয়ে দেবো, তখন হবে আর অভিক্ষেপ দ্বারা হবে ডাবল ইন্টিগ্রেশন দিয়ে, তখন এটা একটা ইন্টিগ্রেশন কি আপার লিমিট দেবো হচ্ছে F2, আর লোয়ার লিমিট দিব আমরা কিন্তু ওই যে F এর মান জেটের মান ধরছিলাম আমাদের এখানে, এই যে ধরে করছি কিন্তু এখানে একটা F1 ধরছি, একবার জেট ফাংশন ধরছি আমরা জেটের। তাহলে আবার বুঝি, এটা বুঝলেই পড়লে সব ইজি। তাহলে হচ্ছে আমরা জেটের সাপেক্ষে যেহেতু করতেছি, তাহলে আমরা জেটের একটা আপার লিমিট একবার হচ্ছে লোয়ার লিমিট করব। তো এখানে তাহলে এখানে এইটাকে আবার লিখবো, এই যে A3/Z, আবার যেহেতু এখানে কী দেওয়া আছে dx dy dz, যেহেতু নিচে dz দিছি, তাহলে এই তিনটার মধ্যে থেকে আমরা dz-কে একটু সামনে লিখবো, সামনে লিখে এই দুই সেগমেন্টের মাঝখানে রাখবো, আর পিছনে dx dy রেখে দেবো। এবার আমরা কী করবো, এটাকে লিখব, লেখার পর আমরা এই যে A3-টাকে লিখবো, লেখার পরে এই যে তোমার হচ্ছে ডিজেট ফাংশন, এই যে ডিজেট যার যেহেতু ইন্টিগ্রেট করতে, তাহলে আমরা কি লিখবো AXY Z, তাহলে ডিজেট XY Z লেখার পরে আপার লিমিট আমরা দেবো F2, লোয়ার লিমিট F2, এখানে dx dy থেকে গেলো। এবার এখান থেকে আসি, এখান থেকে এটা মানে কি বোঝায়, আমরা তো জানি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আমরা লিখবো যেহেতু জেটের সাপেক্ষে, তাহলে লিখবো জেটের মান, ঠিক আছে। তাহলে এই জেটের জায়গায় F2 বসাবো, মাইনাস একবার জেটের জায়গায় F2, মানে বিষয়টা এরকম কেমন, যে ডাবল ইন্টিগ্রেশন A3 লিখবো, লেখার পরে আগে এটা লিখবো, এটা লেখার সময় খেয়াল রাখতে হবে জেটের একবার F2 দিব, আগে F2 দিলাম, ব্র্যাকেটে আবদ্ধ করলাম, মাইনাস দিয়ে আবার A3 লিখবো, XY F1 লিখবো, লেখার পরে আবার এই যে আর dx dy লিখবো। লেখার পরে কি করা যায়, লেখার পর হচ্ছে এখানে A3, এখানেও A3, তাহলে A3 আমরা কমন নিতে পারি, তাই না। তাহলে A3 কমন নেই, A3 কমন ডাবল ইন্টিগ্রেশন A3 কমন নিলাম, কমন কি থাকবে এখানে, তাহলে XY, এখানে F2 থাকবে এবং dx dy, কারণ এই যে ডাবল ইন্ডিকেটর এবং হচ্ছে যে dxy, আচ্ছা কমন নিয়ে নেই, এই যে ডাবল ইন্ডিকেটর আর ডাবল ইন্টিগ্রাল আর এবং হচ্ছে dxy, তো এখানে dx এবং dy এই দুইটা এর সাথে গুণ আছে, তাহলে আমরা এই dx এবং dy-কে যদি আমি এইখানে কিছুক্ষণের জন্য রাখি, এটা একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, সেম এই গুণ পদ্ধতিটাই আমি করেছি, ঠিক আছে। এরপর হচ্ছে গুণ করার পরে আমাদের এখন এই dx dy এর মান লাগবে, আমরা এখন dxy এর মান কোথায় পাবো, এখন ওই যে আমরা ঊর্ধ্বতল একটা ধরেছিলাম, S2 ঊর্ধ্বতলে dx dy cos, এখন এই যে cos ক্যাম্পে আসলো, তো আমরা এই যে এটা হচ্ছে কি ভেক্টর, এটা হচ্ছে আমাদের এটা একক ভেক্টর, ঠিক আছে, এটা একক ভেক্টরগুলা। এখন এটা আমরা একটাকে A পড়বো, এটা B পড়বো, দেখি আমরা একটু চেষ্টা করি। এই যে A ভেক্টর B ভেক্টর একক ভেক্টর, এটাকে তাহলে A মডুলাস B মডুলাস cos থিটা আমি সূত্র জানি, এটাকে যদি আমরা করি, দেখো এখানে করে দিচ্ছি, kn যখন ছিল k1 ছিল, এর n মান 1 আসছে, cos গামা, দেখেন থিটাতে গামা দিছে, গামা তাহলে cos গামা আসলো। তাহলে এই যে এই দুইটা থেকে আমরা cos থিটা পাচ্ছি, কিন্তু যেহেতু গামা দেওয়া আছে ইয়াতে, এই যে গামা এখানে আমরা দিয়েছিলাম, এই যে এখানে গামা 2, এখানে গামা 2, এখানে গামা 1, এই গামা 1 দেওয়ার এই গামা 2 দিলাম, তাহলে তাহলে কি যেটা 2 আছে তাকে একবার একক 2 দিব, আর যখন 1 থাকবে, এখন নিম্নতল ক্ষেত্রে আমরা কী দেবো, একটা মাইনাস দেবো, নিম্নতল বললে একটা কী দেবো, একটা মাইনাস দেবো। তো নিম্নতলে dx/dy dx, তাহলে এখানে কী করবো, যে ওইটার মতো কে, এটা তাহলে এটা 1 2 দিয়েছিলাম, এটা 1 দিব, এটা ক্ষেত্রে ds2 ছিল, এটা ক্ষেত্রে ds1 দিব, এই দোয়াতে হয়ে গেছে। তাহলে dx dy এর মান পেয়ে গেছে। এখন dx এবং dy এর মানটা একবার হচ্ছে আমরা এখানে বসাবো, একবার বসাই দেবো মানটা, ঠিক আছে। দেখি এই যে, তাহলে এই যে 3 এবং 4-এর dx এর d এর মান বসিয়ে পাই, তাহলে ট্রিপল ইন্টিগ্রাল ডেল্টা d3 এবং dz কী বলছে এখানে, del x dy dz, মানে বিষয়টা কোথায়, এখানে আমরা হচ্ছে এই যে কয় নং সমীকরণ 3 এবং 4 নংয়ের এই dx dy এর মান বসিয়ে পাই। এখন সমীকরণ দেখতে হবে আমাদের, যে কী দেখতে হবে,
এই যে এখানে আমরা ভাগ করে দেবো। এখন কী করবো, এটাকে আমরা ভাগ বলতে কি, এটা কোথায় করেছিলাম একটু দেখি তো আমরা। এই যেটা এই যে এখানে, ঠিক আছে, এখানে এটা হচ্ছে অভিক্ষেপ ছিল। আর এখানে কি আমরা কী দেবো, এস দিব, যেটা এস এখন ইয়াতে করতেছি আমরা এস দিয়ে। এই যে এটার পর আমরা এখানে S2 দিলাম, আগে S2 তারপর দেবো S1। তাহলে এটা যেহেতু 2 আছে এটা S2, পরে কী দেবো 3। এখন যেটা দেখবো আমরা কি করব, এটা হচ্ছে আমাদের কি করতে হবে। আগে একটু ভুল হয়েছিল, আবার দেখি আমরা যে এখানে এটা তো ওই যে মান বসালাম, এটা ওইখানে মান বসালাম সমীকরণে। মান বসানোর পর কী করবো আমরা, এই S2 আর S1 মানে কি আমরা জানি, কোনো সময় যখন লিখি আমরা S1 S2 মানে কি দুইটা আমরা একটা S লেখা যায়। কথা আমরা যদি কখন যদি লিখি যে এটুকু যদি আমার S হয়, তারপর S থেকে S1, আবার এখান থেকে যে S1 থেকে যে S2 হয়, তার টোটাল লাগি টোটালটা Sই তো, খালি ভাগ ভাগ করা হয়। তাহলে এখানে এটা S1 এটা S2 টোটাল যোগ করলে কত হবে, S শুধু S, আর 2 A3 মধ্যে একটা A3 কমন। আর এটাওকে তাহলে একটা কে লিখতে পারি N2 আর N1, তাহলে শুধু একটা N লিখতে পারি। DS2 একই সেম, DS2 DS1 থেকে শুধু DS লিখবো, দিয়ে দিলাম এখানে 5। অনুরূপভাবে আমি দেখাচ্ছি এখন যে এখানে Z ছিল, Z হলে A3, আর যখন X দিব তখন হবে A1, আর যখন Y দেবো ওই জায়গায় তখন হবে কী হবে A2। এটা দেখব। আর একটা জিনিস হচ্ছে কি, এখানে যখন Z মানে X হলে কিন্তু I, আর Y দিলে এখানে দেবো J, মানে এই যে এখানে পরিবর্তন হবে। তাহলে আমি ওই দেখি অনুরূপভাবে YZ XZX সমতলের এর অভিক্ষেপ নিয়ে পাই। এই যে হচ্ছে কি যে ভলিউম ইন্টিগ্রেশন, এবার A1 বের করবো, একবার A2, কারণ A1 একবার A2 বের করবো, A1 একবার A2 বের করবো, A1 A2। তাহলে A1 হচ্ছে ওই যে বেশি লিখে নিছি, লেখার পরে ওই যে অনুরূপভাবে তাহলে কী করবো আমি, এখানে কী দিছি X দিছি, এখানে A1 দিছি। তাহলে A1 হলে তাহলে এখানে A1 লিখবো, এই জায়গাটাতে A1 লিখবো। হ্যাঁ, যেহেতু X লিখছি তাহলে এখানে কী লিখবো আমরা, J লিখবো, না I লিখবো, I পরে আমরা কী লিখবো, I লিখলাম, এবং একক ভেক্টরটা ওইটা থাকবে, না পরিবর্তন হবে না। এখানে DS লিখবো, এটা আমরা সমীকরণ দেবো 6। আবার এবার A2 বের করতে হবে, স্যাম এটাই খালি A2 লিখতে হবে। আর A2 যখন লিখবা তখন এটা কী লিখতে হবে, এটা হচ্ছে Y, তখন Y লিখতে হবে, ঠিক আছে। তাহলে A2, তাহলে এখানে A2 লিখবো, লেখার পরে হচ্ছে কী লিখবো, হ্যাঁ A2 হলে কী হবে, যখন A2 লিখবো, যখন Y দিছি Y ফাংশন সময় কী হবে, J হবে, J তারপর একক ভেক্টর DS, এটা 7 পেলাম। এখন এই যে তোমার 5 6 7 এই তিনটা আবার কী করবো, যোগ করবো। যোগ করার নিয়ম হচ্ছে বামেগুলো বামে, ডানেগুলো ডানে যোগ করবো। তাহলে এইখানে হচ্ছে এটা আছে, তাহলে একটা কমন নিব, তারপর DX হয়ে যায়, এটারও DX হয়ে যায়, তাহলে এটাকে আমরা শেষে লিখে রাখবো। আর এই যে ভিতরগুলো আমরা যোগ করবো, এই তোমার ডেল্টা A1 ডেল্টা A2, তারপর হচ্ছে ডেল্টা A3, এই যে এইগুলো যোগ করবো মাঝখানে, আর বাকিগুলো ওই পাশে যোগ করবো। যেমন আমরা দেখি এখানে যোগ করছি, যেমন করে এই যে এটাকে এই পাশে রাখছি, আর DX এখন তিনটা সমীকরণ কিন্তু যে এটা ছিলই, সেই জন্য এটাকে সামনে রাখছি, আর DX পিছনে থাকে পিছনে রাখলাম, আর মাঝখানে যোগ অবস্থা রেখে দিলাম। তারপর এই পাশে দেখি, তাহলে প্রথম অংশের মানটা আমরা কী করবো, প্রথম অংশেরটা তাহলে এখানেও যোগ করতে পারবো। এটাকে একবারে যোগ করা হয়েছে, কেমনে যোগ করেছে আমরা একটু দেখি, যে এটা হচ্ছে আমি কই এইটা কি সাপার কি ডাবল ইন্টিগ্রেশন S ছিল, তাহলে তিনটে S এর মধ্যে আমরা একটা লিখতে পারি। তারপর এখানে কি বলছে যে যোগ করি, তাহলে এখানে আমাদের A3K A1I এবং A3J, এটাকে আমরা তিনটা যোগ করলাম। যোগ করার পর এই যে একক ভেক্টর N DS এগুলো তিন একই ছিল, দেখো এটাতে একই ছিল, এটাতে ছিল এবং এটা ছিল, এটা আমরা কমন নিছি, নেওয়ার পরে এটা লিখলাম। আর এইটা মানে সূত্র জানি, এটা মানে হচ্ছে কিন্তু এটা মানে হচ্ছে এই যে এই দুইটা মিলে এটা হলো। আর ডেল্টা ভি, এই ডেল ভি মানে হচ্ছে আয়তনকে আমরা লিখব DX DY DJ, তিনটা মিলে হবে ডেল ভি ইকুয়াল। আর কি সাব ইন্টিগ্রেশন এই যে এটা, আর হচ্ছে এটা মিলে কি লিখতে পারবো, এটা মিলে লিখতে পারবো A ভেক্টর আর একক ভেক্টর DS। তাহলে আমরা দুইটা যে কোনো একটা প্রমাণ করতে পারলে আমাদের হয়ে গেছে, আমরা লিখতে পারবো। সুতরাং গাউসের ডাইভারজেন্সি পদ্ধতি প্রমাণিত হলো।